শক্তির নাম হচ্ছে ইতিহাস। আমাদের এই জন্য আমি বারবার ইতিহাসের দিকে জোর দিচ্ছি যে ইতিহাস থেকে বোঝা যাবে কেন একটা বিশেষ জাতির জাতি হয়ে ওঠার ইচ্ছা প্রকাশিত হয়। কথাটা একটু ধোঁয়াশা, একটু রহস্যময় মনে হচ্ছে, কিন্তু আমি একটা কথা এখন বলবো যে মানুষ যে কথা বলে, আমরা কথা বলি শুধু যুক্তিশীল হিসেবে, অন্য কোনো প্রাণী কথা বলে না। মানুষ যে অন্য প্রাণীর থেকে আলাদা হয়েছে সেটার মধ্যে মানুষ, আমরা বলছি মানুষ যুক্তিশীল প্রাণী, আমি বলবো না, মানুষ হচ্ছে ইচ্ছা শক্তি সম্পন্ন প্রাণী। আরবিতে যেটাকে বলে আল ইনসানু হাইওয়ানুন নাতিকুন, এটাকে ইংরেজিতে অনুবাদ করা হয়েছে ল্যাটিনের মাধ্যমে, ম্যান ইজ এ রেশনাল অ্যানিমাল। রেশনাল কথাটার গোড়ায় দেখেন একটা শব্দ আছে রেশিও। রেশিও মানে যে হিসাব করে, সমান অনুপাত দেখে। মানুষ হিসাব করে করে চলে এমন প্রাণী সেটা নয়। মানুষ যা চায় সেটা হচ্ছে সে নিজেকে অন্য প্রাণীর চেয়ে শ্রেষ্ঠ প্রমাণ করতে চায়। এই জন্য আমাদের এই দাবিটা হচ্ছে ইনসান হচ্ছে আশরাফুল মাখলুকা, এটা মানুষের ইচ্ছা শক্তির প্রকাশ মাত্র। তার মানে মানুষ আশরাফুল মাখলুকাত বলে পৃথিবীতে এখন যে দাপট চালাচ্ছে, প্রকৃতিকে বিপন্ন করে ফেলেছে। সে হিরোশিমা নাগাসাকি থেকে থামছে না, সেটার বিপদের দিক আছে। তাই জন্য বলেছি সব জায়গাতেই এইটা শেষ করি, সংখ্যাগরিষ্ঠের মত অনুযায়ী সমাজ চলবে, এটা যদি গণতন্ত্র হয় খুব ভালো। কিন্তু সংখ্যালঘিষ্ঠের কি হবে? আপনি তাকে কি যা ইচ্ছে তাই করবেন? তা তো পারবেন না, তার জন্য গ্যারান্টি রাখতে হবে। এখানে আমি বোঝাচ্ছি পুরুষ আর নারীর সংখ্যা সমান হতে পারে, কিন্তু শক্তির দিক থেকে আশা করি নারী ভগিনীরা আমাকে মাফ করবেন যে নারীরা শক্তিতে বর্তমান পর্যন্ত আমাদের স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতারা শত শত নারী হওয়ার সত্ত্বেও সমাজ কিন্তু নারীতান্ত্রিক নয়। এই কথা আমি ব্যাখ্যা করতে চাই না, সেই জন্য বলবো যে আমাদের দেখতে হবে গণতন্ত্র মানে যারা সংখ্যায় সমান হয়েও শক্তিতে সমান নয়, তাদেরকে ধরেন এক ধরনের সংখ্যালঘু বললেন, তাদের গ্যারান্টি কোথায়? এই সমস্ত কথা গণতন্ত্রের মতো অব্যাহত প্রশ্ন আছে। ইংল্যান্ডে এবং আমেরিকায় আমরা যে নতুন গণতন্ত্র দেখছি, এটা ছিল প্রথম দিকে সওদাগর শ্রেণীর, ধনিক শ্রেণীর গণতন্ত্র, কিন্তু গরিবেরা তাদের হয়ে লড়েছে, কিন্তু গরিবরা তাদের সমান অধিকার পায়নি। কিন্তু ধীরে ধীরে সেখানে গণতন্ত্রের যাকে বলা হয় বিকাশ হয়েছে, ভোটাধিকার বেড়েছে। একটা উদাহরণ দিচ্ছি, মেয়েরা তো 1920 পর্যন্ত ইংল্যান্ডে ভোট দিতে পারেনি, আমেরিকায় পারেনি। তাহলে এর আগের যখন রানী ভিক্টোরিয়ার ইংল্যান্ডে, রানী ভিক্টোরিয়া ভোট দিতে পারতেন না। এটা একটা প্যারাডক্স মনে হইতে পারে, সোনার পাথর বাটি মনে হইতে পারে। এই জন্য বলছি যে আমাদের গণতন্ত্রের আইডিয়াটাকে যত সম্প্রসারিত করি ততই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হবে। এখন সীমিত, এখন মুক্তিযুদ্ধের দ্বারা সরাসরি বিরোধিতা করেছিল। আচ্ছা, মুক্তিযুদ্ধের চেতনা বলতে যদি আমরা এটা বুঝি যে অপরাধীদের শাস্তি দিতে হবে, তাহলে তার মধ্যে আপনি অতি সাম্প্রদায়িকতা আবিষ্কার করতে পারেন। আমি যে দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় নাই, আপনি আপনার যুদ্ধে আপনার মুক্তির বিরোধিতা করেছেন, আপনার বাড়িতে লুটপাট করেছেন, আপনি তার বিচার করতে সক্ষম নন, তাহলে বোঝাচ্ছে কি আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সক্ষম নন। তারপরে আপনারা প্রশ্ন করবেন যে দক্ষিণ আফ্রিকাতে রিকনসিলিয়েশন হয়েছিল, ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন কমিশন করেছিল, দেখুন শব্দটা খেয়াল রাখবেন, ট্রুথ দেন রিকনসিলিয়েশন। কিন্তু আপনি ট্রুথ যদি স্বীকার না করেন, রিকনসিলিয়েশন হবে কি করে? যে কোনো লোক অন্যায় করতে পারে, অন্যায় করার পর তার প্রাপ্য শাস্তি কমে যায় যখন দোষ স্বীকার করে। কোর্টে আমরা কি করি কি, আপনি যখন বলছেন কি আমি দোষ স্বীকার করলাম, শাস্তি একটু লঘু হয়। কিন্তু যে দোষ স্বীকার না করে বলে কি আমি আরো করবো, এটা আসলে বর্তমানে বাংলাদেশের যে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, এটা শুধুমাত্র অতীতের ঘটনা নিয়ে নয়, এটা ভবিষ্যৎ নিয়েও। এই জন্য বলছি অনেকগুলো কথা আছে যেগুলো আরো আলোচনা করা দরকার, আমি বেশি সময় দিতে পারছি না। আরেকজন আমাকে ইচ্ছা করে বলেছেন, আমাদের মাননীয় সভাপতি ডক্টর গাজী সালেহ সাহেব, যে আঞ্চলিকতাও কি এক ধরনের সাম্প্রদায়িকতা নয়? এটা নির্ভর করে সম্প্রদায় কথাটার অর্থ কি। আপনি লক্ষ্য করেন হিন্দু ধর্মের মধ্যে আছে শাক্ত এবং বৈষ্ণব সম্প্রদায়। সম্প্রদায় কথাটা ওখান থেকে চৈতন্যের সম্প্রদায়। একটা শব্দকে যেমন আমরা ব্যবহার করি, আমরা কমিউনিটি বলি, ইংরেজিতে দেখেন কমিউনিটি কথাটা খুবই ভালো, কিন্তু কমিউনিটি মানে গোটা সমাজ। কিন্তু বাংলাদেশে কমিউনিটি কথাটা গোটা সমাজ না হয়ে ধর্মভিত্তিক হয়ে গেছে। আমি ইতিহাস থেকে আলাদা করে একটা শব্দের অর্থ নিজে আরোপ করতে পারি না। আমি আঞ্চলিকতা বলে বোঝাচ্ছি, হ্যাঁ, কিন্তু আঞ্চলিকতা দিয়ে তো আপনি একটা আঞ্চলিক রাষ্ট্র করতে পারবেন না। এখন বাংলাদেশ আমলে আমরা যেটা বলছি, পাকিস্তান আমলে বলা হচ্ছে তোমরা যে বাঙালিরা একটা আলাদা রাষ্ট্র চাচ্ছে, তোমরা তো আঞ্চলিকতা করছো। তারা তো সারা ভারতে একটা রাষ্ট্র করতে চাইছিল, যখন বাংলা আলাদা হতে চেয়েছিল, তখনই তাকে আঞ্চলিকতা বলা হয়েছে না। যেমন দিল্লি তো একমাত্র সাম্রাজ্য হবে। এখন অহমিয়ারা যা করতে চাচ্ছেন সেটাকে এক ধরনের আঞ্চলিকতা বলতে পারেন আপনি। এইগুলি আজকের আলোচনা সবাই এটা মীমাংসা করা যাবে না। এখন আজ যে প্রশ্ন আমাকে যারা করেছেন সেগুলো প্রত্যেকটাই ভালো প্রশ্ন। যেমন ধরেন শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যিনি প্রশ্ন করেছেন অধ্যাপক খুরশিদ আলম, এটার মধ্যে হচ্ছে সাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থা যদি আপনি বদলাতে চান, শিক্ষা ব্যবস্থা নির্ধারণ করে কে? আমি একটু সংক্ষেপে বলি। ইউরোপে আগে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণই ছিল চার্চের নিয়ন্ত্রণে। চার্চ মানে কি? খ্রিস্টানদের ধর্মসভা। এবং এখনো আপনি যান সুইডেনের মতো দেশে, আপনি যে ট্যাক্স দেন তার কত অংশ চার্চের কাছে যাবে, কত অংশ রাষ্ট্রের কাছে যাবে, সেটা ভাগ করে দেওয়া থাকে। অর্থাৎ চার্চ সেখানে ট্যাক্সের একটা অংশ পায়, বহু দেশেই পায়। তার মানে চার্চ ইজ অলরেডি এ পার্ট অফ দ্যার স্টেট। সুইডেনে কিন্তু রাষ্ট্রীয় ধর্ম আছে, ইংল্যান্ডে কি রাষ্ট্রীয় ধর্ম নেই?
আছে, এটা কিন্তু আমরা বলি না। আমরা তো ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট, ইংল্যান্ডে তো জলজান্ত রাজতন্ত্র আছে, কিন্তু ইংল্যান্ডে গণতন্ত্র বলতে আপনারা যেটা আপসী গণতন্ত্র তা কিন্তু আমরা কদাচিৎ শুনি। অর্থাৎ নির্বাচন পদ্ধতি এক দেশে এক এক রকম, সেখানে রাজতন্ত্র আছে। আবার সেখানে চার্চকে আপনাকে অনেক আনুগত্য দিতে হয়। আপনি অ্যাংলিকান চার্চের অনুগত না হলে আপনার কিন্তু খবর আছে। অন্য রকমের লোক থাকতে পারে, কিন্তু ওদের প্রাধান্য আছে। ইংল্যান্ডে তো কোনো লিখিত সংবিধানই নাই। বাংলাদেশে তো লিখিত সংবিধান আছে, যেখানে বলা আছে রাষ্ট্রভাষা বাংলা, কিন্তু বাংলাদেশের কোন কাজটা বাংলায় চলে? আইন প্রণয়ন হয়, কিন্তু আমরা তো বক্তৃতা ইংরেজিতেই দেখি। কোথায়? আদালতে তো মানে ইংরেজিকে শ্রেষ্ঠ ভাষা বলে গণ্য করা হয়। উচ্চ আদালতের রায় 99 ভাগ লেখা হয়। এই যে বিচারপতি হাবিবুর রহমান মারা গেলেন, আপনারা বলেন উনি কয়টা রায় বাংলায় লিখেছেন? যাই হোক, এখন আমি প্রশ্ন করছি কি, মৌলবাদের উত্থানের যে অর্থনৈতিক দিকের কথা আপনি বললেন, সেটা শুধু মৌলবাদের উত্থানের অর্থনৈতিক দিক নেই তা আমি বলছি না, কিন্তু অর্থনৈতিক দিক তো আরো অনেক কিছুর উত্থানের আছে। সবগুলো সাথে মিলিয়ে দেখতে হবে। তো যেটাকে আমরা বলি বিশ্বজনীনতা বা গ্লোবালাইজেশন, সেটা ঘটছে। আমাদের জাতীয় অর্থনীতি অনেক বেশি বিশ্ব অর্থনীতির সাথে যুক্ত হচ্ছে। আমরা নির্ভর করছি রেমিটেন্সের আয়ের উপর, আমরা নির্ভর করছি রপ্তানি আয়ের উপর, এবং আমরা আগে বলতাম নির্ভর করতাম বৈদেশিক সাহায্যের উপর। এবং যতই আমাদের অর্থনীতিকে আমরা তাদের উপর নির্ভর করি না, আমাদের গ্যাস বিল পাওয়ার আগেই অন্যকে আমাদের দিয়ে দিতে হচ্ছে। এই সমস্ত কথা একসাথে আলোচনা না করে ওইটা করা যাবে না। ওইটা আমি অবাস্তব বলছি না, সেটাও আছে। কারণ রাজনৈতিকভাবে যারা এখানে লড়াই করছে, তারা তো তাদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য দেশের থেকে চাঁদা তুলবে, বিদেশ থেকেও টাকা নেবে। আপনি যদি এগুলি বাধা দিতে একটা রাজনৈতিক উদ্যোগ না নেন, এটাকে বলা, যেমন ডক্টর বাবুল বারকাত আমার বন্ধু সাহেব, উনি যে অনেক গবেষণা করেছেন, দেখিয়েছেন, আমি বলছি এগুলো সব ভিত্তিহীন নয়। কিন্তু কথা হচ্ছে আরেকটা থেকে আলাদা করে এটা আলোচনা করলে আপনি পার্সপেক্টিভ হারিয়ে ফেলেন। আমাদের দেশে ধন সম্পদ সঞ্চয়ের যে তালিকা, আমি আপনার উদাহরণ বলি, আমেরিকায় যে লেখা আছে বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী কয়জনের তালিকা বেরিয়েছে, এটা কতটা অথেন্টিক আমি জানি না। ফোর্বস ম্যাগাজিন, নিউ ইয়র্ক টাইমস এসব পত্রিকায় ছাপানো। বাংলাদেশের 2 জন ধনী পাওয়া গেছে যাদের সম্পদের পরিমাণ হচ্ছে $1.5 বিলিয়ন। 1.5 বিলিয়ন মানে 1500 মিলিয়ন, 150 কোটি $। এবং আরো আছে যারা 1 বিলিয়ন, আধা বিলিয়ন, এসব নাম আছে। তো তাতে বোঝা যাচ্ছে বাংলাদেশে এরা একমাত্র ধনী নয়। বাংলাদেশের কমপক্ষে 4000 ধনী তৈরি হয়েছে যারা পাকিস্তানের 22 পরিবারের চেয়ে বেশি ধনী। এই প্রক্রিয়াটা বাদ দিয়ে দেশের মধ্যে নতুন যে শ্রেণী সংঘাত তৈরি হচ্ছে, সেইটা যদি আমি করে, অথচ বাংলাদেশ তো এক ধনীর দেশ। আমি আজ দুপুরে এক জায়গায় গিয়েছিলাম, বোট ক্লাবে, সেখানে রোটারি ক্লাবের সম্মেলন হচ্ছে, আমার 2-1 বন্ধু সেখানে আছেন। তো তাদের যে খাওয়া, বাংলাদেশের মানুষ নিজের স্বার্থ বোঝে কিনা উদাহরণ দিচ্ছি। প্ল্যাটো বলছিলেন নিজের স্বার্থ মানুষ অংশ নিজেও বোঝে না। আপনি যদি নিজের স্বার্থ মনে করছেন, এটা নিজের স্বার্থ না। একটা উদাহরণ দিলাম, এখানে অধিকাংশ লোকেরই বয়স 50-এর উপরে, আমার বয়সী। দেখেন তারা সকলে যেভাবে বিরিয়ানি খাচ্ছে, যেভাবে খাসির মাংস খাচ্ছে, এবং যেভাবে বোরহানি খাচ্ছে, এটা অবাক লাগে যে এই লোকগুলোর এই আত্মজ্ঞান নাই। এই বয়সে খেয়ে তার কোলেস্টেরল কি পরিমাণ বাড়বে, সে তো আত্মঘাতী কাজই করছে। কিন্তু তাকে তার এই কল্যাণ বুদ্ধি শেখানোর জন্য আমি কে? যে পরিমাণ তেল খাচ্ছে মানুষ, যে পরিমাণ ঘি খাচ্ছে, তার নিজের শরীরের মধ্যে সেটা বিষ প্রবেশ করাচ্ছে, কিন্তু সে সেটা জানে না। এই জন্য অনেক সময় আমরা যা কাজ করি মনে করি নিজের স্বার্থে, কিন্তু আসলে নিজের স্বার্থে নাও তো হইতে পারে। এটা বলে পারসিভড ইন্টারেস্ট এবং রিয়েল ইন্টারেস্ট এক নয়। প্ল্যাটোর বইতে সক্রেটিসের নামে এই বিষয়ে বিস্তর আলোচনা আছে। যাও এইভাবে আলোচনা আমি একটু কমাতে বলি যে সেকুলারিজম প্রতিষ্ঠা মানে, যে মোহাম্মদ আহসান হাবিব সাহেব যে বলেছেন, এইটার সাথে আমি একমত যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার তোর চেহারা আছে। যেমন এখন ইউরোপে একটা আন্দোলন থেকে ফেমিনিজম, নারীর অধিকার প্রতিষ্ঠা করতে হবে, সেটা তো অবশ্যই ন্যায্য আন্দোলন। যতক্ষণ পর্যন্ত নারী এবং পুরুষের যে সামাজিক আন্দোলনের মধ্যে তাদের উদ্ধারেন, নারী আন্দোলন প্রথম ছিল ভোটাধিকারের আন্দোলন, তো সেটা তো অবশ্যই নারীর অধিকার। আপনি নারীকে ভোট অধিকার যখন দেওয়া হয়নি, কেন দেওয়া হয়নি? আপনি যুক্তিগুলি শোনেন, এখনো পূর্ণ হয় নাই। তারা বলছে কি নারী ইমোশনাল, কাজে নারী সঠিক প্রার্থী নির্বাচন করতে পারবে না, নারী প্রভাবিত হয়, সুতরাং সে ভোট দিতে পারবে না। দক্ষিণে, আমেরিকার দক্ষিণে দাসদের ভোটাধিকার দেওয়া হয় না। কেন? কারণ মালিকরা যেদিকে ভোট দিতে বলে সেদিকে ভোট দেবে। সেজন্য বলে কি ওর ভোটাধিকারটা মালিককে দেওয়া হোক। 5 জন মালিক আছে, 5 জন দাস আছে, আপনি 3টা ভোটের অধিকারী হবে। এই গ্রেট কম্প্রোমাইজ করে 1861 সাল পর্যন্ত আমেরিকা চলেছে। আমার কথা সংক্ষেপে, ইতিহাস দেখলে অনেক জিনিস পাওয়া যাবে যা আমি এখানে সংক্ষেপে আলোচনা করতে পারছি না। আর এখন বর্তমান নির্বাচন নিয়ে যে প্রশ্নটা করেছেন আমাদের মিস লুবনা, সেটা আমি শেষে আসছি। এখন হচ্ছে 2001 সনের ঘটনা। 2001 সনের ঘটনার মতো একটি ঘটনা আমি আলোচনা করেছি, এটার সাথে নির্বাচন জড়িত ছিল না। কোথায়? ব্রাহ্মণবাড়িয়া, নিজারাবাদে। এরকম ঘটনা 1992 সনে ঘটেছে মহেশখালী, যেখানে থেকে আমি আসছি, সেখানে ধলঘাট বলে একটা জেলায়, সেখানে অযোধ্যার মসজিদের উপর হামলা হয়েছে। এই গুজব শুনে, গুজবের কথা আমি আসবো আপনার, গুজব শুনে সেখানে, এই যে ধলঘাট মানে এমন একটা জায়গা যেটার মধ্যে জোয়ারের 3 ফুট পানি উঠলে ডুবে যায়,
যেখানে বাঁধটা অতি দুর্বল, গভর্নমেন্ট সেদিন কোনো খেয়াল নাই। এটা হচ্ছে একটা নিবৃত্ততম পল্লী। মহেশখালী যে বড় দ্বীপটা, তার পাশে দুটো দ্বীপ আছে, দক্ষিণে সোনাদিয়া আর উত্তর দিকে মাতার বাড়ি ধলঘাট বলে দ্বীপ আছে। ধলঘাট হচ্ছে দক্ষিণের অংশটা, যেটা একেবারেই নিচু, পানির নিচেই বলা যায়, অনেকটা নেদারল্যান্ডসের মতো। সেইখানের মন্দির ভেঙে দিয়েছে। হুয়ানক বলে একটা ইউনিয়ন আছে, সেইখানেও ভেঙে দিয়েছে। তখন আহমদ ছফা সাহেব কি করেছিলেন বলছে, একজন সাংবাদিক, একজন বুদ্ধিজীবী, একজন লেখক হিসেবে তিনি ঢাকা থেকে অধ্যাপক কবির চৌধুরী, অধ্যাপক আনিসুজ্জামান এবং এই জাতীয় আরো বড় বড় কিছু মৌলানা সাহেব সবাইকে ধরে নিয়ে মহেশখালী চলে গেছেন। গিয়া ওখানে গ্রামে গিয়া 1000 মানুষকে দেখেছেন, মুসলমানদের, যে এই মন্দিরটা কি দোষ করেছিল আপনাদের, অযোধ্যার মসজিদ এরা ভাঙছে? বলে না, ভাঙে নাই। তো এটা ভাঙলেন কেন আপনারা? আসুন আমরা একটা আপোষ করি, এই জন্য প্রায়শ্চিত্ত যায়। তিনি সেখানকার মৌলবীদের নিয়ে, গ্রামের মানুষ নিয়ে বলে, এখন সবাই একটা দা নেন, এটা নেন, চলেন আমরা বাঁশ বাগানে যাই, বাঁশ কাটেন, এবং ওই দিনই ওই মন্দিরটা নির্মাণ করালেন। ইট ইজ অন রেকর্ড। একটু উদাহরণ একজন বুদ্ধিজীবী এটা করেছেন, সেখানে ওই গ্রামের মানুষেরা এই মন্দিরটা নির্মাণ করে দিয়েছেন, এবং পরের দিন তারা পূজায় ঢুকেছেন। এটা অন রেকর্ড। এই ধরনের কাজ করার মতো লোক আমরা রামুতে পেলাম না। দুর্ভাগ্য হচ্ছে কি, সরকারকে গিয়ে সেখানে একটা রেপ্লিকা তৈরি করতে হলো। আমি গত 29 সেপ্টেম্বর সেখানে গিয়েছিলাম, তো দেখলাম ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া দাওয়াত দিয়েছিল। আমি গেলাম, গিয়ে দেখি আমি খুব মর্মাহত হলাম। আগের যে সৌন্দর্য ছিল সেটা নাই, তার একটা নকল। তবুও সরকার যেটা দ্রুত করেছে, এই জন্য সরকারকে ধন্যবাদ না দেওয়াটা কৃতজ্ঞতা হবে। লোকে আপনাকে আপনি আওয়ামী লীগের সমর্থক বলে অপবাদ দেবে, তাই বলে আপনি প্রশংসা করবেন না। কিন্তু তারপরেও বলতে হবে যে কি, মন্দির ভাঙলে তো মন্দির বানা যায়, বলে মন ভাঙলে মন তো বানা যাবে কিনা, সেটা তো প্রশ্ন। এই যে ঐতিহ্যটা তৈরি হয়েছে, আমি শুধু দুটো কথাই বলছি। গ্রামের কিছু লোক আছে হয়তো সম্পত্তির লোভে অথবা কোনো রেশারেশির জন্য এই ধরনের কাজ করতেছে, সেটা নিয়ে আলোচনা করলে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি হিসেবে এটাকে ডিল করতে পারতাম। কিন্তু এখানে একটা জিনিস হয়েছে, যদি আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এটা প্রবেশ করে, আমাদের যারা সমাজের নেতা, যারা সাংবাদিক, যারা বুদ্ধিজীবী, তারা যদি এই ধরনের অপপ্রচার করে, ধরেন এই যে প্রচারের ঘটনা আপনারা জানেন, আমার দেশ পত্রিকা কি করেছে, যে অপপ্রচার করেছে যারা, এটা কোনো দায়িত্বশীল সাংবাদিকের করার কাজ নয়। আমি কোনো সাংবাদিককে অকারণে জেলে দেওয়ার পক্ষপাতী নয়, কিন্তু কোনো সাংবাদিক যদি আপনার স্বাধীনতার বিরুদ্ধে অগ্নিকাণ্ড ঘটায়, আপনি কি করবেন? এটা আমি প্রশ্ন আকারে পেশ করতে চাই। অর্থাৎ এটা এম্পিরিক্যালি আপনাকে ঠিক করতে হবে, তদন্ত সাপেক্ষে আসলে এটা কি করা হয়েছে। এই ঘটনা ঘটেছে। আর একটা জলজান্ত মিথ্যা, যে হেফাজত ইসলামের সম্মেলনকে কেন্দ্র করে যে হত্যাকাণ্ড বলে একটা প্রচার হয়েছে, ওই দিন সারাদিনের সংঘর্ষে পুলিশের মধ্যে 11 জন, 17 জন, 30 জন মারা গেছে, সেটা কেউ অস্বীকার করছে না। সেটা নিয়ে তো বিতর্ক হতেই পারে, কতজন মারা গেছে। একটি মৃত্যু, একটি অপমৃত্যু, এটা আমরা মানতে চাই না। কিন্তু 2,500 মারা গেছে বলে যারা প্রচার করেছেন, তারা কিসের বুদ্ধিতে করেছেন? আমি যে গুজবের সাথে যে বাস্তবের ভিত্তি থাকে, সেটা এই নয় যে 17কে আপনি 2,500 বলবেন। আমি বলেছি, মানে রিউমার এক্সিস্ট at an angular relationship, at an angle with reality. অর্থাৎ কোথাও মানুষের মধ্যে একটা অসন্তোষ আছে, এটাকে কেন্দ্র করে লোকে অনেক সময় গুজব ছড়ায়। বিশেষ করে কৃষক সমাজে গুজবের কি ভূমিকা, আমি প্রফেসর সাহেবকে বলছি, আপনার স্যার প্রবীর বিশ্বাসকে। এটা হচ্ছে রণজিৎ গুহ মহাশয়ের একটা বই আছে, এলিমেন্টারি অ্যাসপেক্টস অফ প্রেজেন্ট ইনসার্জেন্সি ইন কলোনিয়াল ইন্ডিয়া। 1983 সনে বেরিয়েছে দিল্লির অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে। এই বইতে অনেকগুলো চ্যাপ্টার আছে, 8টা চ্যাপ্টার, একটা চ্যাপ্টারের নাম রিউমার। আমি ওখান থেকে কিছু অংশ নিয়েছি। উনি বলেছেন, ইন্টারভিউ তো তার সব রেফারেন্স দেওয়া যায় না, আমি বলেছি, উনি বলেছেন যে এরকম কৃষক সমাজে যেখানে মানুষের কণ্ঠস্বর প্রচারের আর কোনো মাধ্যম থাকে না, সেখানে গুজব ছিল মাধ্যম। যেমন সিপাহী বিদ্রোহের সময় দিল্লিতে বিদ্রোহ করেছে, মিরাটে বিদ্রোহ হয়েছে, সেটা খবর ছড়ালো কি করে? কারণ ইংরেজদের হাতে তো সব টেলিগ্রাফ লাইন। তখন মানুষ একটা চাপাতি, আরেক গ্রাম থেকে তুমি 10টা চাপাতি দিয়ে দাও, যেখানে চাপাতি গেছে সেখানে বিদ্রোহীদের বার্তা ছড়িয়ে পড়েছে। ইংরেজরা বলছে এটা কি ষড়যন্ত্র, যে চাপাতির মাধ্যমে বিদ্রোহের খবর বিলায়। সেই খবর দিল্লি থেকে বাংলা পর্যন্ত আসতে 10 দিন লাগেনি। এটা বলে, মানে a rumor is based on a reality। কিন্তু আপনি তাহলে প্রত্যেকটাতে রিয়ালিটি পাবেন। রামুতে কি হয়েছিল, ওখানে কি ছিল, সেটা বলার সাধ্য মানে রণজিৎ গুহেরও নাই। আমি এই জন্য আরো অনেক বুঝি, প্রত্যেক সত্যেরই 3টা মাত্রা থাকে, আমি সেটা বলি। ধরেন আমি একটা বই নিলাম, এই বইয়ের 3টা মাত্রা থাকবে। আমি যে বইটা কত লম্বা, এটা আপনি জিজ্ঞেস করতে পারেন মেজার বলার সময়। এটা 9 ইঞ্চি, 9.5 ইঞ্চি লম্বা। প্রস্থ কত, 6 ইঞ্চি, 6.25 ইঞ্চি লম্বা। এর ব্যাস কত, 1 ইঞ্চি। 3টা মাত্রা রইল তো, কিন্তু আরো মাত্রা আছে। এই বইটা ভারী না হালকা, কেমনে বুঝবেন? এটা কোন কাগজে নির্মিত, 80 গ্রাম অফসেট না 70 গ্রাম অফসেট? আপনি বইয়ের ওজন তার উপর নির্ভর করে। বইটা আপনি কিভাবে চামড়ার বাদাই করছেন না রেক্সিনের বাদাই করছেন? ধরেন তাহলে 4টা মাত্রা হলো। এখন আরেকটা আপনি জিজ্ঞেস ইনফরমেশন, এই বইটা কত বছর আগে ছাপানো, দ্যাট অ্যানাদার মাত্রা। কিন্তু এই বইটা যদি বর্ণনা করতে চান, আপনি এরকম অনন্ত পরিমাণ মাত্রা দিতে পারবেন। আমি কথা প্রসঙ্গে বললাম যে আমাদের যে কোনো 3টা মাত্রার কথা বলতে পারেন। একটা থাকে ইমাজিনারি বলি আমরা, এটা সম্পূর্ণ আপনি কল্পলোকে বলেন।
যে আমরা ইমাজিনারি উদাহরণ দিচ্ছি, আমরা বলছি কি একজন মনে করে কি আমি মুসলমান, আর বলছে আমি বাঙালি। এই দুটাই কিন্তু কাল্পনিক। আপনার জাতি একটি মানে বাস্তব সমস্যা কথা না, জাতি তো হয়ে উঠছি। আমি তো 100 বছর আগে নিজে বাঙালি এত করে বলি না যে আজকে বলছি। এটা গড়ে ওঠে। আরেকটা কি, এখন আমরা বাংলাদেশ রাষ্ট্রের অধিবাসী হয়েছি, আমি পছন্দ করি বা না করি আমাকে পাসপোর্টের মধ্যে বাংলাদেশ পাসপোর্ট নিয়ে যাইতে হয়। এইটা হচ্ছে আমার আইনগত দিক, এটাকে ইংরেজিতে বলে সিম্বলিক। তাহলে আমার ইমাজিনারি এবং সিম্বলিক দুটোই আছে। এখন আর এরপরে আরেকটা হচ্ছে, আপনি যতই আমাকে বলুন না কেন, আমি কিন্তু মারা যাব, আপনিও কিন্তু মারা যাবেন। আমি কিন্তু একটা প্রাণী বটে, জীব বটে। আমি নাগরিক হয়ে না করি কিন্তু মৃত্যুকে অ্যাভয়েড হতে পারবো না। এটা হচ্ছে আমার রিয়াল দিক। আমি রিয়াল কাকে বলে জানেন? যা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা কথা কথা বলি না এই সত্য অনির্বচনীয়, মানে বচনে যাকে আনা যায় না। সেটা কিরকম অনির্বচনীয়? মানে আমরা বলি যে যাহা ভাষায় প্রকাশ, আমি তোমাকে যা ভালোবাসি না তো ভাষায় প্রকাশ করা যায় না। কেমন ভালোবাসি? একটা উদাহরণ দিই। এমন কেউ কে আছে যে এখানে আসছেন একবার মারা গিয়েছিলেন? মৃত্যুর অভিজ্ঞতা বর্ণনা করা সম্ভব নয়। এটা বলে রিয়াল। রিয়াল মানে হচ্ছে নিরাকার। আমরা তিনটা বলে আকার, সাকার ও নিরাকার। আমি যে গুজবের মধ্যে হয় কি, সাকার যখন আকারের রূপ ধরে তখন সে গুজব হয়। আমি এটাই বলি। অর্থাৎ সম্পূর্ণ চাঁদের মধ্যে একজনের মুখ লেখা গেছে, এটা যখন বলছে আর আপনি সত্যি বিশ্বাস করতেছেন, কারণ আমরা ছোটবেলা থেকে বলছি না চাঁদের মধ্যে বুড়ি দেখা যায়, বলেন নাই? আমরা বলি চাঁদেও কলঙ্ক আছে, আমার প্রিয়ার গালেও একটা তিল আছে। আমি একটার সাথে একটা মিলিয়ে ফেলি। অর্থাৎ আমার প্রিয়ার গালে একটা তিল আছে, তো কলঙ্ক না, ওটা তো বিউটি। কিন্তু অর্থাৎ চাঁদে মানুষের মুখ দেখা, এটা আমরা আগে আবিষ্কার করেছি লোককথার মাধ্যমে। চাঁদের বুড়ি আয়, বাচ্চারা যখন দৌড়তে পারে না, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যে আপনার বইতে লেখেন না, তাহলে বই থেকে আপনি বদলাতে পারবেন না। এটা নয়। কথা হচ্ছে কি, একটার উপর ভিত্তি করে আরেকটা গড়ে ওঠে। আমি এটাই বলেছি। আমরা যদি চাঁদ মামাকে মামা ডেকেছি, সূর্যি মামা, এটা তো আমরা বলেছি ছোটবেলা আমেরিকান বইয়ের অনুবাদ করেছি সূর্যি মামা। যা হোক, কথা অনেক বেশি হচ্ছে, আমি শেষ করি। নোবেল পুরস্কার সম্পর্কে আপনি যেটা বলেছিলেন সেটা দিয়ে শেষ করি। শিক্ষার পরিবর্তন ছাড়া আমাদের কিছুই হবে না। এবং আমাদের আসলে বিএনপি না থাকুক, আমি আপার কথায় আসি যে বিএনপি, আমাদের তো গণতন্ত্র লাগবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, বাংলাদেশ স্বাধীন কি শুধু আওয়ামী লীগ একা করেছিল? কথা তো ঠিক নয়। আর করেছিল, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগের সরকার গঠন করেছে, অন্য দলের সরকার আনে নাই। তাহলে সেটা আওয়ামী লীগের শক্তি ছিল, তাই করেছে। সে কমন ফ্রন্ট যুদ্ধের সময় করেছিল। ধরেন মুজাফফর আহমেদ, মনি সিং, এদেরকেও সরকারের উপদেষ্টা করেছিল। মৌলানা ভাসানীকেও নামকে বাস্তে করেছিল। বাংলাদেশ স্বাধীনের পর দ্রুত বাংলাদেশ সরকার মনে করেছিল তখন যে আমাদের তো বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, এখানে আমাদের কোনো ভয় নাই, আমরা বেপরোয়া, আমাদের সামাল দেওয়ার দরকার নাই, আমরা বেসামাল। কিন্তু 3.5 বছরের মধ্যে আওয়ামী লীগ সরকার কেন ক্ষমতা হারালো, সে তাদের আত্মরক্ষা করা উচিত। ধরেন পাকিস্তানিরা ষড়যন্ত্র করেছে, কিন্তু পাকিস্তানের ষড়যন্ত্র সফল হতে দিলেন কেন আপনি? আপনাদের এই ব্যর্থতার দায় নিতে হবে। যাও, এই পুরো আলোচনা আমি করবো না, এই আলোচনা করলে অনেক কথা আসবে, আপনারা জানেন পরে কি হয়েছে। সেটা আলোচনার সময় আজকে নাই বলেই করছি না, এটা গুরুত্বপূর্ণ নয় বলে নয়। আমি শেষ কথাটা বলি যে নোবেল পুরস্কারের কথা আপনি বললেন, আমি বলছি যে কথা আমি বলি নির্ভর করে কথাটা কার মুখে আপনি শুনেছেন তার উপরে নির্ভর করে। আমি যেহেতু ছোট মানুষ, মানে মর্যাদায়, সুতরাং আমার কথা বিশ্বাস না হওয়া স্বাভাবিক। এই জন্য আজকাল সৌভাগ্যবশত ইন্টারনেটে যে কেউ যেতে পারে। আপনি টাইপ করেন সুইডিশ একাডেমিতে যান, নোবেল পুরস্কারের মধ্যে যান, তাহলে আপনি দেখতে পাবেন কি কি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়। নোবেল পুরস্কার দেওয়া হয় 5টি বিষয়ে। একটা হচ্ছে অর্থনীতি, একটা হলো আমরা কি বলে, একটা হলো সাহিত্য, একটা হচ্ছে চিকিৎসা, একটা হলো পদার্থবিদ্যা, আর একটা হলো রসায়ন, আর একটা কি শান্তি। সাহিত্য এবং 3 বিজ্ঞান, এটা সুইডিশ একাডেমি দিয়ে থাকে। আর যে চতুর্থটা, পঞ্চমটা, এটা হলো শান্তি, এটা নরওয়ের একাডেমি দিয়ে থাকে। কেন দেয় এটা? 1895-96 সনে আলফ্রেড নোবেল, যিনি বিজ্ঞানী ছিলেন, যিনি 4 দেশে বড় হয়েছেন, কিছুটা রাশিয়ায়, কিছুটা সুইডেনে, কিছুটা নরওয়েতে, কিছুটা আরো ফিনল্যান্ডে। ইনি একটা উইল করে যান যে আমার সম্পত্তি থেকে লব্ধ আয় থেকে এই পুরস্কারগুলো দিতে হবে, কিন্তু এর বেশি পুরস্কার দেওয়া যাবে না। এখন আমরা সম্পত্তি প্রথা বলেছি, একজন লোকের ইচ্ছাকে, আপনার উইলকে আপনি বদলাতে পারবে না, কোর্টও বদলাতে পারবে না। কোর্ট এটাকে বাতিল করে দিতে পারে কিন্তু বদলাতে পারবে না। এখন বলছে আমার সম্পত্তি থেকে যে উপলব্ধ যে আয়, সেটা থেকে এই 5টার বেশি পুরস্কার দেওয়া যাবে না। এবং পুরস্কার কে দিতে পারবে সেটা উনি নির্দেশ করেছেন। সুইডেনের যে একাডেমি, রয়্যাল সুইডিশ একাডেমি, হ্যাঁ, এটা বলে এই কুংলিগা একাডেমি, ওরা বলে রয়্যালকে কুংলিগা বলে, রাজাকে কুং বলে, তারা 4টা দিতে পারবে। পঞ্চমটাকে দেবে নরওয়ের পার্লামেন্ট। এখন 1969 সনে 69-এ, মানে মূল পুরস্কার দেওয়ার প্রায় 70 বছর পরে, অনেকের ইচ্ছা হলো কি তারা অর্থনীতিতে একটা নোবেল পুরস্কার যোগ করবে। তখন সুইডেনে মামলা হলো যে বলে যে ওনার উইলে যেটা নাই সেটা আপনি দিতে পারেন না।
আমি গণতন্ত্রের কথাই উদাহরণ হিসেবে দিচ্ছি এটা। তখন কি হবে, তখন সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক এগিয়ে আসলো, যেটাকে সুইডিশ ভাষায় বলে রিক্স ব্যাংক, আমরা ইংরেজিতে বলবো সুইডিশ ব্যাংক, ব্যাংক অফ সুইডেন। তারা বললো কি আমরা টাকাটা দেব এবং নোবেল পুরস্কারের টাকার সমান টাকা আমরা দেব। তাহলে সমস্যার সমাধান হয়ে যায়, কারণ আমরা তো আলফ্রেড নোবেলের টাকা নিচ্ছি না। কিন্তু বলে কি তাদের দ্বিতীয় একটা সমস্যা হয়, সেই সমস্যাটার সমাধান হবে না। কি সে সমস্যা? উনি তো নিষেধ করে গেছেন এখানে আর পুরস্কার দেওয়া যাবে না। আমি আপনাদের উদাহরণ দিয়ে বলি, আমেরিকা একটা পুরস্কার আছে পুলিৎজার পুরস্কার, আমরা পুলিৎজার বলি। ওখানে আছে বোর্ড অফ ট্রাস্টি যদি ইচ্ছা করে তাহলে পুরস্কারের পরিমাণ বাড়িয়ে দিতে পারবে। অর্থাৎ 40টা পুরস্কার দেওয়া হয়, আমি 41টা দিব। এটা বোর্ড অফ ট্রাস্টের উপর নির্ভর করে। কিন্তু আলফ্রেড নোবেলের উইলে এমন কোন শর্ত নাই যে বোর্ড অফ ট্রাস্টিজ মানে ব্যাংক অফ সুইডেন অথবা সুইডিশ একাডেমি বাড়াতে পারবে। সুতরাং সেটাও আইন নিষিদ্ধ। তখন বললো কি নাম দেওয়া যাবে। তখন সুইডেনের পার্লামেন্টে এই কথাটা উঠলো, তখন তারা একটা আপোষ করলো, ওই যে আমেরিকার গ্রেট কম্প্রোমাইজের মতো। আপনি দাসতন্ত্রকে গণতন্ত্র বলতে চাইলে বলেন, আমার কোনো আপত্তি নাই। আমি বলছি ঠিক এই ধরনের একটা আপোষ তারা করেছে। সেটা কি? পুরস্কারের নাম হবে কি? ব্যাংক অফ সুইডেন প্রাইজ ইন ইকোনমিক্স। আচ্ছা, অন্য প্রাইজটার নাম কি? নোবেল মেমোরিয়াল প্রাইজ ইন লিটারেচার, নোবেল মেমোরিয়াল প্রাইজ ইন পিস। ডক্টর ইউনুস যে পুরস্কারটা পেয়েছেন সেটা কিন্তু জেনুইন প্রাইজ, নোবেল মেমোরিয়াল প্রাইজ ইন পিস। এটা নরওয়ের পার্লামেন্ট তাকে নির্বাচিত করেছে এবং পুরস্কারের নাম নোবেল মেমোরিয়াল প্রাইজ ইন এক্স ওয়াই জি। আচ্ছা, আর এটার নাম কি? ব্যাংক অফ সুইডেন প্রাইজ ইন ইকোনমিক সায়েন্স। তারপরে তো হয় না, তখন পার্লামেন্টে আবেদন করলো তারা, আলফ্রেড নোবেলের নামটাকে কোনো সাথে রাখা যায় না এর সাথে। ওনার ফান্ড থেকেও টাকা দিচ্ছেন, ওনার নামেও দিচ্ছেন, তো কি হবে? ছোট করে লিখছে ইন মেমোরি অফ আলফ্রেড নোবেল। অর্থাৎ ব্যাংক অফ সুইডেনের কি শক্তি নাই আরেকজনের নামে একটা পুরস্কার দেওয়া? তখন পার্লামেন্টে অনুমোদনটা দিয়েছে। এই জন্য আমরা বলছি যে এখন সুইডেনের ওয়েবসাইটে আপনি যান, দেখবেন যে এটাকে নোবেল প্রাইজ বলে না, বলে ব্যাংক অফ সুইডেন প্রাইজ। আপনার ব্যাখ্যাটা আমার ওই সময় পজিটিভ হয়েছিল, আজকে আরো বেশি পরিষ্কার হলো। কিন্তু আমার কথা হচ্ছে, আমি অর্থনৈতিক পুরস্কারটাকে নোবেল পুরস্কার বলবো কি হওয়া না? আমি বলবো না। আমি কেন বলি? আপনি বলবেন না, কিন্তু প্রতি বছর পত্রিকা এখন বসেন আপনি, আজ প্রথম আলো পত্রিকাও বলছে, সারা পৃথিবী বলছে। কিন্তু সারা পৃথিবী বললেও, ধরেন সারা পৃথিবী বললেও আপনি এই পৃথিবীকে বুঝছেন না, আপনি কি বলতে পারেন সারা পৃথিবী, ধরেন আজ থেকে 500 বছর আগে ফিরে যান, সারা পৃথিবী বলতো এই পৃথিবী ঘুরছে না, তার চারদিকে সূর্য ঘুরছে, খালি চোখে তো তাই দেখছি। তাহলে আপনি আমাকে মনে করেন আমরা আজ থেকে 500 বছর আগে চলে গেছি, আপনি আমাকে এই পৃথিবী ঘুরছে কি ঘুরছে না আপনি কি বলবেন? আপনি যদি চার্চের অধিপতি হতেন, আমিও ভয় বলতাম স্যার ঘুরছে। কিন্তু আপনি তো বললেন না, না বললে মারা ফেলবো, আমি না ঘুরছে না। তাহলে আপনি যদি আমাকে ভয় পাওয়াইতে চান, আমিও বলবো যে এটা নোবেল পুরস্কার। কিন্তু যদি ভয় না পাওয়া, যদি অভয় দেন, মহারাজ ভয় বলবো না নির্ভয় বলবো, আমি বলবো এটা নোবেল পুরস্কার না। আপনি কি কোনো ব্যাখ্যা দিচ্ছেন না ভয়ে যে নোবেল পুরস্কার বলা যাবে না এটাকে? আমি দিচ্ছি তো, আমি না হাজার হাজার লোকে লিখেছে, আপনি ইন্টারনেটে যান না, আপনি তো দেখবেন। আশ্চর্য ব্যাপার, আমি তো এই ব্যাপারে অথরিটি না। আমি আই হ্যাপেন টু বি অনলি, মনে করেন এখানে আমি ভূমিকা পালন করছি একজন সাংবাদিকের, আমি এখানে বলছি, আমি তো অথরিটি না। না আমি বলি, আরো বলি, আমি সুইডেনে ছিলাম কয়েক বছর, সুইডেন ইউনিভার্সিটি অফ স্টকহোমে আমি ভিজিটিং ফেলো ছিলাম। সেখানে আমি 2000 সন থেকে বলছি, 2000 সন থেকে 2004 পর্যন্ত আমি ওখানে বারবার গিয়েছি। সেখানে প্রত্যেক বছর বক্তৃতা হয়, আমি সেখানে হাজির ছিলাম। প্রত্যেক বক্তৃতাকে নোবেল পুরস্কার বলা হয়, অর্থনীতিকে বলা হয় না সুইডেনে। ওখানে লেখা থাকে টুডে, বাংলা লেখা থাকে টুডে নোবেল প্রাইজ উইনার ইন ফিজিক্স উইল স্পিক। একটা আউলা মাগনা বলে হল আছে, আউলা মানে হচ্ছে অডিটোরিয়াম, ম্যাগনা মানে বড়। আউলা ম্যাগনা অডিটোরিয়ামে বক্তৃতা হয়, প্রত্যেক প্রাইজ উইনার কোনো বক্তৃতা দেন। অর্থনীতি পুরস্কার যিনি পান তিনি যখন তাকে নামকে টুডে দি ইকোনমিক্স প্রাইজ উইনার উইল স্পিক। অন্যদিন লেখা থাকে নোবেল প্রাইজ উইনার উইল স্পিক। এটা হচ্ছে, তারপরে তাহলে জালিয়াতিটা কে কে করে আমি বলি। এই পুরস্কারটা দেওয়া হয় একই দিনে, ডিসেম্বরের 10 তারিখ। এবং সুইডেনের যে টাউন হাউস বলে, ওদের ভাষায় বলে স্তদ হাউস, সেইখানে পুরস্কার, স্তদ হুস লেখে ওরা, ওইখানে পুরস্কারটা দেওয়া হয়। এবং রাজার হাত দিয়ে 6 জনকে একসাথে পুরস্কার দেয়, টু মেক ইট লুক অ্যালাইক। এবং তাদেরকে তখন খাওয়াতে বসায়, ডিনার পার্টি থাকে সাথে, টাকা পরিমাণটা সমান করেছে। আমি এটাকে বলি ম্যাস ডিসেপশন। অর্থাৎ সারা জন এবং সমস্ত পত্রিকা তাদের সহযোগিতা করে, ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যাসোসিয়েশন সহায়তা করে। আমার কথা যে পৃথিবীর সমস্ত মানুষ যেদিন বলেছিল সূর্য ঘুরছে না পৃথিবীর চারদিকে, হ্যাঁ, আমরা যদি অত বলি কি পৃথিবীর মানে সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে না, তাই বলে তো এটা উল্টা হবে না। আমাদের এখন আমরা জানি কি আপনার চক্ষু বিশ্বাস করা যায় না, আমরা যে বলি না, কারণ চোখেই তো দেখতে পাচ্ছি সূর্য সকালে পূর্ব দিকে ওঠে পশ্চিমে ডোবে। অনেক সময় চোখকে অবিশ্বাস করতে হয়,
অর্থাৎ আপনাকে যুক্তিতে আসতে হয়। আমার যুক্তিটা শেষ যুক্তি নয়, আমি দুটো আবেদন করি। একটা হচ্ছে কি আপনারা ওয়েবসাইটে গিয়ে যাচাই করে দেখুন নোবেল প্রাইজ বলে ইকোনমিক্সে কিছু আছে কিনা, নাই। 2 নম্বর, সুইডিশ গভর্নমেন্ট এটা দেয় কিনা, সেটা দেয়। তাহলে আমি বলছি কি দ্য ট্রুথ এক্সিস্ট অ্যাট অ্যান অ্যাঙ্গুলার রিলেশনশিপ। না, ওনার কথা, উনি তো আমাকে ভিন্ন প্রশ্ন করেছেন, আমি প্রশ্ন করছি আমার কথা হচ্ছে উনি প্রশ্ন করছেন গুজব জিনিসটা কি। আমি বলছি নোবেল প্রাইজ এটা গুজব মাত্র, কিন্তু সত্যের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। আছে কি, এটা সুইডেনের রাজার হাত থেকে দেওয়া হয়, জিনিসটা সুইডেনে ঘটে, এবং নোবেল প্রাইজ যেদিন দেওয়া হয় সেদিন তাদেরকে ভাত খাওয়ানো হয়, এবং নোবেল প্রাইজ বলারা যখন নাচে উনিও নাচেন সাথে, সমস্ত অভিনয় একসাথে হয়, কিন্তু তারপরেও এটা সত্য নয়। এইটাই বলতে চাইছিলাম আমি। আচ্ছা, মোটামুটি আপনাদের প্রথম দফা প্রশ্নে আমি এটুকুই বললাম। আর যদি আমার সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়, আমি বলছি আমি যেটুকু বুঝি তাই বললাম। ঘোড়ার ডিম বলে একটা কথা আছে না, ঘোড়া আছে কিনা, আছে, ডিমও আছে, কিন্তু ঘোড়ার ডিম নাই। কিন্তু ঘোড়ার ডিম কথাটা তো আছে ভাষায়, আপনি এটা নাকচ করতে পারবেন না। আপনার সাথে আমার বিয়ে হয়েছিল, এখন তালাক হয়ে গেছে, কিন্তু তালাক হয়ে গেছে এই ঘটনাটা তো তালাক দেওয়া যাবে না। I was married, I am no more married, but the fact that you are my ex-wife or ex-husband, এটা কথা না করা যাবে না। ইতিহাসে আমরা ইররিভার্সিবল কিছু ঘটনা আছে, ভাষার মধ্যে কিছু এমন আমরা প্রত্যেকে কথা বলি যেটার কোনো সরাসরি উত্তর হয় না। আমাদের সমাজে কন্ট্রাডিকশন আছে, আমি কন্ট্রাডিকশন নাই এটা বলছি না। তারপর হেভিং সেড দ্যাট, আমি আপনার কথায় আসি যে একটা রেখা না টানলে আমরা কোথাও যেতে পারি। যেমন আপনার থুতনি আপনি দেখতে পান না, আপনাকে আয়নায় যেতে হয়। যারা সাইডে আপনার পিছনটা আপনি দেখতে পান না, কিন্তু আপনি দেখতে পান না বলে ও যে আপনাকে দেখতে পাচ্ছে না তা তো নয়। আমরা প্রত্যেকটা জিনিসকে যখন নিজের চোখে দেখতে চাই, কতগুলো জিনিস ইম্পসিবল ফিজিক্যালি। আমি বলছি আপনার মৃত্যুর অভিজ্ঞতা আপনি বর্ণনা করতে পারেন না, এই জন্য কিছু ইম্পসিবিলিটিও আছে পৃথিবীতে। তারপরে এটা নিয়ে সংসার। এখন আপনার আসার কথা বলছি, কেন একটা কাগজে লেখা থাকবে? কাগজে লেখাটা কাগজ নয়। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, আমেরিকার সংবিধানে কোথাও লেখা নাই যে রাষ্ট্রভাষা ইংরেজি, তাই বলে ইংরেজিকে রাষ্ট্রভাষা চালাতে সেখানে কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু সেখানে আপনি মিউনিসিপ্যালিটিতে যান, রেলওয়েতে যান, দেখবেন যে স্প্যানিশ ভাষা দ্বিতীয় ভাষা হিসেবে লিখিত হচ্ছে, শুধু লস অ্যাঞ্জেলেসে না, নিউ ইয়র্ক শহরে। আমাকে আপনি সাক্ষী হিসেবে দিতে পারেন, আমি ওইসব দেখে কিছুদিন জীবনযাপন করেছি। তো সেই জন্য বলছি যে রাষ্ট্রভাষাটা লেখা নেই। ইংল্যান্ডের সংবিধান তো লিখিত ভাবে নাই, তাই মানে কি ইংল্যান্ডে কোনো রুল নাই? রুল আছে। ইংল্যান্ডের রাষ্ট্র ধর্ম ইসলাম, এটা লেখার দরকার হয় না, বা খ্রিস্ট ধর্ম লেখার দরকার হয় না। এইটা ইংলিশ খ্রিস্টান মেজরিটি, তাও যে সে খ্রিস্টান নয়, ক্যাথলিকরা সেখানে কত নির্যাতিত হয়েছে। আয়ারল্যান্ড ক্যাথলিক মেজরিটি আছে। আচ্ছা, ধর্ম নিয়ে বিবাদের কোনো শেষ নেই। আমাদের বক্তব্যটা হচ্ছে মিনিমাইজেশন। যে জিনিস কমিউনিটিকে বিভক্ত করে সেগুলো আসুন দয়া করে একটা এরিয়াতে আমরা সেটার বাইরে রাখি। আমরা দেয়ালের মধ্যে একটা ছিদ্র করছি, ধরেন এই যে মানে যখন গুলি করে না চাঁদমারির মধ্যে, আপনি এই সাইকেলের বাইরে মারবেন না। তা আমরা একটা এলাকাকে বলছি রাষ্ট্র। রাষ্ট্রের অর্থ কি বাংলায়? যেটা প্রচার। সকাল হইতে রাষ্ট্র হইয়া গেল, ওই বাড়ির কি বলে দুইটা গোত্র সাপ প্রসব করিয়াছে। রাষ্ট্র হওয়া মানে প্রচার হওয়া। রাষ্ট্র কথাটা যদি বলি এটা বুঝতে হবে, আমি যে রাষ্ট্র শব্দটা বাই ডেফিনিশন, গণতান্ত্রিক রাষ্ট্র যদি বাই ডেফিনিশন হচ্ছে কি এইটা নিরপেক্ষ হবে। ন্যায় বিচার এবং নিরপেক্ষতা একই কথা। কাজে আমার কথা যে ধর্মের প্রশ্ন আপনি ন্যায় বিচার করবেন, লিঙ্গের প্রশ্ন ন্যায় বিচার করবেন, বর্ণের প্রশ্ন ন্যায় বিচার করবেন, এবং জাতের প্রশ্ন ন্যায় বিচার করবেন। এই চারটা অঙ্গীকার বাংলাদেশের সংবিধানে আছে, যেটা ভোটার তালিকার মধ্যে দিয়ে আমরা বুঝি। কিন্তু ব্রিটিশ আমলে এগুলো ছিল না। বাংলাদেশটা অ্যাডভান্স করেছে কোথায়? ব্রিটিশের তুলনায় এবং পাকিস্তানের তুলনায়। এখন বাংলাদেশে আপনি বেশিরভাগ মানুষ এটা চাচ্ছে কেন? আমি আহমদ সাফার লেখা দীর্ঘ পাঠ করে শোনানোর উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে কি এইটা ব্যাপক জনগণ চাচ্ছে না। ব্যাপক জনগণ যে চাচ্ছে তার কোনো প্রমাণ নেই, কারণ ওই গ্রামে যেখানে শশাঙ্ক দেবনাথকে হত্যা করেছে সেইখানের গ্রামের মানুষ এটা করেছে। কে করেছে? আমার কথা হচ্ছে মেরেছে ধরেন একজন, করেছে একজন, তাহলে অন্তত মানুষ দুই ভাগে বিভক্ত। তো আপনি এখান থেকে এখন আপনার দায় হচ্ছে আপনি কোন পক্ষে যাবেন। একটা বিরোধ আছে, আমি অস্বীকার করছি না। আহমদ সাফার সাহেব বলছেন বাংলাদেশের মেজরিটি মানুষ যখন ইসলাম ধর্মাবলম্বী, তাদেরকে সহজেই বলা যায় এই যদি ইসলাম নিয়ে চালা তোমার লাভ হবে। আমি তাদেরকে ন্যায়ের ক্ষেত্রে জিজ্ঞেস করবো তো ভারতে কি হবে? তো বলছে না ভারতেও হবে, তাহলে তো আলাদা কথা। আমি তাদেরকে বলেছি যে যদি আপনি সারা পৃথিবীতে দেখেন মুসলমানদের 60টার মতো রাষ্ট্র আছে। মুস্তফা কামাল যখন খেলাফত বাতিল করে দিলেন, উনি কেন বাতিল করে দিলেন? কারণ খেলাফতওয়ালারা তুরস্ককে ইউরোপের হাতে তুলে দিয়েছিল। আপনাকে এটা দেখতে হবে। তুরস্কের সুলতান আব্দুল হামিদের পর থেকে আব্দুল মজিদ পর্যন্ত, এবং সর্বশেষ যে ছিল যাকে তিনি বহিষ্কার করে পাঠিয়ে দিলেন, তারা মিত্র শক্তির কাছে ব্রিটেন এবং অন্যদের হাতে তুলে দিয়েছিল। মুস্তফা কামাল 4 বছর সশস্ত্র লড়াই করে তাদের স্বাধীন করেছে বলে সে বলছে কি এই উসমানিয়া বংশ 600 বছর আগে খিলাফতের ক্ষমতা জবরদখল করেছিল। তার কোনো নৈতিক ভিত্তি নাই,
মিশর থেকে একজনকে নিয়ে এসে তার কাছে মাথা থেকে খোলসটা নিয়ে পড়াই দিয়েছিল, আমি তাকে বাতিল করে দিলাম, এখন তুরস্ক হবে তুর্কিদের জন্য। এবং তুর্কিকে সে বিষয়ে তার অনেক তর্ক আছে, সেখানেও আমাদের মতো জাতিগত সমস্যা আছে, আমি সেগুলো বলছি না। তখন মুস্তফা কামালের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য মিশরে মুসলিম ব্রাদারহুড গঠিত হয়েছিল 1928 সালে, হাসান আল বান্না করেছিল। এবং সেটা ধীরে ধীরে তুরস্কে এখন কি হয়েছে, কি হচ্ছে, তুরস্কে এখন আবার ইসলামপন্থীদের একটা অংশ ক্ষমতায় এসেছে। সেটার মধ্যে মুস্তফা কামালের পার্টি কি করেছে, তার পরের পার্টি কি করেছে, সে তারিখ আলোচনা না করে উত্তর দেওয়া যাবে না। তবে আমি সংক্ষেপে বলতে চাই, মুস্তফা কামালের যে পথ, সেটা বাংলাদেশে অনুসরণ করার আবেদন জানিয়েছিলেন নজরুল ইসলাম। আমি মনে করি বাংলাদেশের নজরুল ইসলাম যে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মানিয়ে এনেছিলেন বাংলাদেশের কল্যাণের পথ, সেই পথে নিয়ে যেত, এইটুকু আমি বলতে চাই। ধন্যবাদ।